আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। রাজধানীর ভাসানটেকের একটি বাসায় সিলিন্ডার লিকেজ থেকে হওয়া গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। ভোর 4:45টার দিকে গুরুতর দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ভোর 4টার দিকে ভাসানটেক নতুন বাজার কালভার্ট রোডের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানায়, দগ্ধদের মধ্যে লিটনের শরীরের ৬৭% পুড়ে গেছে। এছাড়া তার স্ত্রী সূর্য বানুর ৮২, লিজা ৩০, লামিয়ার ৫৫, সুজনের ৪৩ ও মেহেরুন্নেসার ৪৭% পুড়ে গেছে। তাদের সবারই অবস্থায় আশঙ্কাজনক। কাঠি কোপ দেওয়ানোর সাথে সাথেই ওই যে কয়েলটা গ্যাসটা যে লিক হয়েছিল, ওই লিকে তো গ্যাসটা ঘরে ঘুরছে, ওই সাথে সাথে এরা ধরে গেছে। সিলিন্ডারটা হলো আপনার জানালার বাইরের সাইডে, যে পাইপটা ভিতর দিয়ে নিচে রুমের ভিতরে মনে হচ্ছে সিলিন্ডার সম্ভবত ওই পাইপটাই লিক হইয়া গ্যাস হয়ে রয়েছে। যে সময় কয়েলের জন্য আগুন জ্বালাইছে, সেই জন্য ঘরটা ৬ জনই ফ্যামিলি, ৬ জনই পৌঁড়া গেছে। যারা আসে সবাই আসলে খুবই আশঙ্কাজনক অবস্থা এবং সবারই শ্বাসনালী পোড়া আছে, একই ফ্যামিলির লোক এবং সবারই 80% থেকে শুরু করে 80-র উপরে থেকে শুরু করে সর্বশেষ যে আছে সেগুলো 30% বার্ন আছে। তবে এর মধ্যে আমরা 2 জনকে এইচডিউতে পাঠাচ্ছি এবং 1 জনকে আইসিইউতে পাঠাচ্ছি। ফায়ার সার্ভিসের 1 ঘণ্টার চেষ্টায় রাজধানীর হাজারীবাগ ঝাউচরের মোড়ের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা 12:15টার দিকে ঝাউচর মোড়ের টিনশেড বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বস্তিতে গড়ে ওঠা একের পর এক ঘরে ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে হাজারীবাগ ফায়ার স্টেশনের 2টি, লালবাগের 2টি, মোহাম্মদপুরে 2টি ও পুরান ঢাকা সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 1টি সহ মোট 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 1 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে এর সূত্রপাত ও ক্ষয়ক্ষতির কারণও জানা যায়নি। তাড়াতাড়ি ঝাউচরে আগুন লাগছে, আমরা দৌড়ে দৌড়তে চাইছি, দেখি সব পুরো ছাই হয়ে গেছে। আগুনটা যখন আস্তে আস্তে ছড়াই গেছে তখন ফায়ার সার্ভিসটা ফোন দেওয়া আসছে, পরে ফায়ার সার্ভিস আসে পরে আর কি করছে। আগুনটি লেগেছে 11:50 সময় আমরা সংবাদ পাই। এমনকি 1 ঘন্টায় আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এখানে আমরা এই পর্যন্ত কোনো আহত নিহত পাইনি। তবে আগুন নির্বাপন শেষে তদন্ত সাপেক্ষে বলা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কারণে আগুন লেগেছে। দর্শক, এই মুহূর্তে হাজারীবাগ বস্তি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, আগুনের সূত্রপাত জানা গেছে কিনা আমাদের জানাবেন, আর এছাড়া ক্ষয়ক্ষতি নিয়ে বাসিন্দা ও ফায়ার সার্ভিস কি বলছে? সাথী, ধন্যবাদ আপনাকে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, কারণ ফায়ার সার্ভিস যেমনটা বলেছে যে তারা তদন্ত করে পরবর্তী সময় আসলে বিষয়টি আমাদেরকে জানাবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে এখানে যেটি পুড়েছে বস্তি ঘর যেটিকে বলা হচ্ছে, আসলে এটা মূলত একটি মানে যে অব্যবহারযোগ্য যেসব জিনিসপত্র আছে তারা যেটাকে আমরা ভাঙারি বলি আর কি, সেই ধরনের ব্যবসা তারা এখানে পরিচালনা করেন। এবং এখানে তারা প্রচুর সংখ্যক প্লাস্টিকের বোতল এবং ভিতরে প্রচুর কার্টুন ছিল, যেগুলোর থাকাতেই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেটিকে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে প্রাথমিক অবস্থায় খুব কষ্টকর হয় এবং পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু এখন একদম আগুন পরিপূর্ণ ও তারা নির্বাপন যেটাকে বলে সেই নির্বাপনের পর্যায়ে রয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে, ফায়ার সার্ভিস কাজ করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি সাথে আপনাকে যে পাশেই একটি মসজিদ এবং মাদ্রাসা রয়েছে, যেটি মসজিদের প্রায় পুরো অংশটি পুড়ে গেছে এবং মাদ্রাসার কিছু অংশ এখনো পর্যন্ত অবশিষ্ট রয়েছে, যেটি পুড়ে ছাই হয়ে গেছে এবং কিছুটা অংশ এখনো পর্যন্ত বাকি আছে। মসজিদের একজন মুসল্লি, ওনার সাথে আমার কথা হয়েছিল, তিনি যেমনটা বলছিলেন যে মাদ্রাসা ছুটি হওয়ার কারণে, মসজিদ বন্ধ থাকার কারণে অনেকেই বাইরে আছেন, যার কারণে তাদের যে পড়াশোনার যে সব সামগ্রী রয়েছে সেগুলো সবই আসলে পুড়ে গেছে। শেষ পর্যন্ত আসলে ক্ষতি কতটা হয়েছে সেটি নির্ধারণ করা যাবে পরবর্তীতে। এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত তারাও রয়েছেন। পাশাপাশি রেড ক্রিসেন্টের কজন কর্মকর্তাকে আমরা দেখেছি যারা কি পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলো আসলে তারা নির্ধারণ করছিলেন বা তালিকা করছিলেন, এরকমটা কিন্তু আমরা এখানে দেখেছি। সাথে এই ছিল আমার কাছে হাজারীবাগের ঝাউচরে লাগা আগুনের এখনকার মতো সর্বশেষ খবর।
জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় চিনির গুদামের পর এবার এস আলম গ্রুপের তেলের মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল 8টার দিকে কর্ণফুলী উপজেলা মজ্জারটেক এলাকায় এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগে। এর কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কেউ হতাহত হয়নি। মিলের একটি ভবনের 2য় তলায় পরিত্যক্ত জিনিসে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে এই ভবনের 10 ফিট দূরত্বে ছিল তেলের মজুদ। সেখানে আগুন ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে আনা যেত না। এর আগে গত 5 মার্চ চট্টগ্রামে এস আলমের সুগার মিলের অপরিশোধিত চিনির গুদামে আগুন লাগে। 67 ঘণ্টা পর ওই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সদরঘাটের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় 2 লঞ্চের 5 জনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। গেল মধ্যরাতে দায়ের করা মামলায় অবহেলাজনিত বেপরোয়া গতিতে লঞ্চ চালানোর কারণে মৃত্যু ঘটনার অপরাধে অভিযোগ আনা হয়েছে। ঈদের দিন বেলা 3টার দিকে একটি লঞ্চের ধাক্কায় আরেকটি রশি ছিঁড়ে 5 জনের মৃত্যুর পর বিকেল 5 জনকে আটক করে পুলিশ। মামলার পর তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা 4-5 জনের জড়িত থাকার কথাও বলা হয়েছে। মামলায় 5 আসামি 7 দিন করে রিমান্ড চেয়ে আসামিদের আদালতে হাজির করেছে পুলিশ। এই ঘটনায় এমভি ফারহান 6, এমভি তশরিফ 4 এর রুট পারমিট বাতিল করেছে বিআইডব্লিউটিএ। এদিকে নিহত বিল্লাল ও তার স্ত্রী ও সন্তানকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে বসছে। ঈদের পরদিনও প্রিয়জনের কাছে যেতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদের আগে তারা কাজের কারণে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে না পারায় আজ ঢাকা ছেড়ে যাচ্ছে। সকাল থেকে গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভিড় দেখা গেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই মানুষরা বলছেন, পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে তারা গ্রামের বাড়িতে যাচ্ছেন। তবে বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীদের অনেকেই। ভাড়া বেশির জন্য আজকে যাচ্ছি। আজকেও তো ভাড়া বেশি। আগে 150 টাকা ছিল, 100 টাকা ছিল, এখন পরে 150 টাকা করলো, পরে আবার 200 টাকা করলো, এখন আবার 300 টাকা করতেছে। এদের পরে আর কি যাত্রী একটা চাপ আছে। এদের আগে পুরো গাড়ি খাইলে ছিল। এদিকে ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। সকাল থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট। এছাড়াও ইনানি, পাটুয়ার টেক, মহেশখালী, রামুর বৌদ্ধ মন্দির সহ সব স্পটে ভ্রমণ প্রেমীদের ভিড় এখন লক্ষণীয়। তাদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজারের সব ধরনের হোটেল, মোটেল, রিসোর্টে 80 থেকে 100 কক্ষ বুকিং রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এতে চাঙ্গা ভাব ফিরেছে ব্যবসা বাণিজ্যে। এদিকে সমুদ্রের অপূর্ব দৃশ্য অবলোকন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা ভিড় করেছেন পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে। পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে রয়েছেন তারা। সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ির বিনোদন স্পটগুলোতেও এখন সরগরম। দেখতেছি অনেক মানুষের সমাগম, বাচ্চারা খুব আনন্দ করতেছে। দেশে দেখি তো অনেক ভিড়, আরো ভিড় নাকি বাড়বে, তাও আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো লাগতেছে। আসলে ঈদের পর তো সেজন্য দেখা যাচ্ছে যে মানে সমুদ্র না, জনসমুদ্র, সমুদ্রের উপরে। দর্শক, পর্যটক সমাগমের খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন থেকে কি ধরনের ব্যবস্থা নিয়েছে, আর পর্যটক যারা রয়েছেন তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা আমাদের জানাবেন। হ্যাঁ, সাথে আমি এখন রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে মাঝামাঝি যেটা পয়েন্টটা, সুগন্ধা পয়েন্ট। আসলে এখানে সকাল থেকে উপচে পড়া পর্যটকদের যে উচ্ছ্বাস এবং যে পর্যটকদের পথচারণায় যে সৈকতের যে মূল 3টি পয়েন্ট রয়েছে, সেখানে মানে তাদের ব্যাপক সমাগম আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছেন। মোটামুটি হয়রানিমুক্ত পর্যটন সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল টিম কাজ করছে। একজন নির্বাহী
ম্যাজিস্ট্রেট রয়েছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। আমরা দেখাতে চাই যে সমুদ্রে যে নোনা জলে যে পর্যটকরা অনেক আনন্দ করছেন, তারা এখানে হেসে খেলে তাদের পরিবার পরিজন নিয়ে এসে এখানে আনন্দ উপভোগ করছেন এবং বিশাল সমুদ্র সৈকত যে দৃশ্যটা দীর্ঘদিন পর রমজানের যে এক মাস সিএম সাধনা বন্ধ থাকার পর সেখানে আবার চাঙ্গাবাব ফিরে এসেছে এবং এখানকার যে ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছেন আগামী সোমবার পর্যন্ত এই চাঙ্গাবাবটা থাকবে এবং পর্যটকদের পদচারণা আগামী সোমবার পর্যন্ত থাকবে, যেহেতু ঈদের টানা ছুটি এবং নববর্ষের যে ছুটিটা সেটা এখানে উদযাপন করতে এখানে এখন ইতিমধ্যে আজকে লক্ষাধিক পর্যটক এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে আসেন বলে সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন। তো মোটামুটি এখানে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার জন্য যে বিভিন্ন স্থানে মোবাইল টিম পরিচালনা করা হচ্ছে এবং মোটামুটি নির্বিঘ্নে নিরাপদে পর্যটকরা এখানে তারা আনন্দ উদযাপন করছেন। সাথে এ হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বাঙালির প্রাণের উৎসব বৈশাখ 1431কে বরণ করে নিতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগ। ঈদের ছুটির কারণে এবার আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। শেষ সময় চলছে টুকিটাকি কাজ। ঈদের ছুটি হওয়ায় সকালে চারুকলা শিক্ষার্থীদের উপস্থিতি না থাকলেও বিকাল থেকে শিক্ষার্থী আর দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে চারুকলা প্রাঙ্গণ। এবার রিক্সা আর্টকে প্রাধান্য দিয়ে দেয়ালচিত্র ও স্কুল ঘর তৈরি করা হয়েছে। এছাড়াও মঙ্গল শোভাযাত্রার জন্য ট্যাপা পুতুল সহ 4টি বড় কাঠামো তৈরি করা হয়েছে। আমরা তো তিমির বিনাশী প্রতিপাদ্যে পালিত হবে এবারের বর্ষবরণ। পড়াশোনা করছি আগে, কিন্তু তখন এতটা আয়োজন ছিল না, কিন্তু আমরা যখন পড়তাম ঢাকা ইউনিভার্সিটির 90 দশকে, কিন্তু এখন তো অনেক চেঞ্জ হয়েছে। বিশ্ব ঐতিহ্য হিসাবে যেহেতু এটা মনোনীত হয়েছে, সেই হিসাবে এটা দরকার এভাবে ফুটিয়ে তোলা। সবকিছু থেকে বন্ধ হচ্ছে, কোচিং টোচিং সব বন্ধ, তো মনে হলো যে না, বৈশাখের একবার একটু আগে প্রিপারেশন দেখা যাওয়া উচিত। তো এই কারণেই সার্বজনীন ব্যাপার, এখানে কোনো ধর্মের সাথে সম্পর্ক নেই, এটা আমাদের ভাষার সাথে আমাদের সংস্কৃতির সাথে সম্পর্কিত এবং এটাই করা হচ্ছে। তীব্র ও মাঝারি তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে শিশুদের। চিকিৎসকরা বলছেন শিশুদের জ্বর, কাশি, চর্মরোগ, টাইফয়েড ও ডায়রিয়া রোগ হচ্ছে বেশি। চিকিৎসকরা বলছেন কোভিডের কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে, তাই জ্বর দীর্ঘস্থায়ী হচ্ছে। গরমে শিশুদের বাড়তি যত্ন নেওয়া ও বিশুদ্ধ পানি ব্যবহারের পরামর্শ দিলেন চিকিৎসকরা। আতিকা রহমানের রিপোর্ট। তীব্র গরমে অতিষ্ঠ সারা দেশের মানুষ। দীর্ঘ সময় ধরে চলা তীব্র ও মাঝারি তাপদাহ বিরাজ করায় জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে শিশুদের অবস্থা বেশি নাজুক। গরমের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না শিশুরা, তাই আক্রান্ত হচ্ছে নানা রোগে। চিকিৎসকরা বলছেন শিশুদের পানি শূন্যতা, হজমের সমস্যা, টাইফয়েড, জ্বর ও কাশি হচ্ছে বেশি। করোনা পরবর্তী সময়ে জ্বরে আক্রান্ত হলে শিশুদের কাশি ও শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী হচ্ছে। এটা বড় ধরনের চ্যালেঞ্জ। যাদের কোভিড হয়েছে তাদের মধ্যে সম্ভবত শ্বাসনালীর কিছু হয়তো পরিবর্তন ঘটেছে, যে কারণে শ্বাসনালীর অতি সংবেদনশীলতার মাত্রা একটু বৃদ্ধি পেয়েছে। কাশিটা অনেক সময় দীর্ঘস্থায়ী হচ্ছে আরও বেশি, এবং একই বাচ্চার দেখা যাচ্ছে বারবারও হচ্ছে। যেটা আমরা ঘামাচি বলি, ছোট ছোট দানা মতো হয়, চুলকায়, এটা গরমের সময় হতে থাকে। যে গ্ল্যান্ডগুলো আছে, ঘামের সিক্রেশন হয় শরীর থেকে, সেগুলোর মুখ বন্ধ হয়ে অনেক সময় এই সমস্যাগুলো তৈরি হয়। এসির বাতাস আর বাইরের বাতাসের মধ্যে তাপমাত্রার যে তারতম্য, এটাতে তাদের শরীরের জন্য আবার ক্ষতিকর প্রভাব তৈরি করছে। ঘনবসতি ও বস্তি এলাকায় শিশুরা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে বেশি। গরমের এই মৌসুমে বিশুদ্ধ পানি, তরল জাতীয় খাবার ও ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবারের পরামর্শ দিলেন চিকিৎসকরা। অন্তনালীর প্রদাহ যেটা থাকে, ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস যেটা আমরা বলি, জন্ডিস, এরগুলো বেশি হয়। খাবারের সঙ্গে, পানির সঙ্গে জীবাণু ছড়িয়ে পড়ে এবং বাচ্চারা বিভিন্ন জায়গায়, বিশেষ করে স্কুলের বাচ্চারা যারা, তারা স্কুলের সামনের থেকে বিভিন্ন খাবার খেয়ে থাকে, যেগুলোর মধ্যে থেকেও জীবাণু ছড়িয়ে থাকে। ওয়াসার যে পানির সাপ্লাই থাকে, সেটাও কোনো কোনো এলাকায় নালী এবং পানিরটা সংমিশ্রণ ঘটে যায়, এবং এর ফলেও দেখা যায় যে অনেক ক্ষেত্রেই বাচ্চাদের এ ধরনের সমস্যার সম্মুখীন হয়। গরমকালে শিশুদের রোটা ভাইরাস ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা।
কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে আবারও গোলাগুলি ও মর্টার শেলে বিকট শব্দ ভেসে আসছে। এতে আতঙ্কে আছেন টেকনাফের হোয়াইকং ও নীলা ইউনিয়ন সীমান্তের লোকজন। বৃহস্পতিবার দিবাগত রাত 1টা থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত টেকনাফের কয়েকটি পয়েন্টে সীমান্তে ভারী মর্টার শেলের শব্দে আতঙ্কে রাত কাটে স্থানীয়দের দাবি, নিজেদের অস্তিত্ব রক্ষায় মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। এতে টেকনাফের হোয়াইকং এলাকায় সীমান্তের ওপারে মিয়ানমার কুমিরখালী, নাইচদং, কোয়াংচিগং, শিলখালী, নাফপুরা এই গ্রামগুলো থেকে এই শব্দ শোনা যাচ্ছে। হোয়াইকং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আরটিভি ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী সদর উদ্দিন মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়িতে অসুস্থ হয়ে পড়লে ঢাকায় আনার পথে গতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে তিনি ভুগছিলেন। সদর উদ্দিন মিয়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি ও মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। 2 দফা জানাজা শেষে রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে আরটিভি সহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।